আমার সায়েন্স ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 9-এর থার্ড চ্যাপ্টার পদার্থ, গঠন ও ধর্ম এই চ্যাপ্টারটা নিয়ে কিছুটা আলোচনা করব। প্রথমে আসি, পদার্থ কয় প্রকারের। আমরা জানি যে পদার্থ সাধারণত কঠিন, তরল, গ্যাসীয় এই প্রকারের হয়। পদার্থের আরেকটা অবস্থা আছে যেটা প্লাজমা অবস্থা, যেটা নিয়ে এখানে আমরা আলোচনা করব না। এখন তারপরে আসছি প্রবাহী কি। প্রবাহী বলতে বোঝায় যে যা প্রবাহিত হতে পারে। তাহলে প্রবাহিত কি কি হতে পারে? কঠিন পদার্থ প্রবাহিত হতে পারে না। তরল আমরা জানি জল প্রবাহিত হয়ে যায়, গ্যাস বাতাস প্রবাহিত হয়। তাহলে গ্যাস আর তরল পদার্থ প্রবাহিত হতে পারে। তাহলে গ্যাস আর তরল পদার্থকে একসঙ্গে, গ্যাস আর লিকুইড তরল পদার্থকে একসঙ্গে আমরা বলবো প্রবাহী। প্রবাহীর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য বলতে যেমন তরলের বৈশিষ্ট্য বা গ্যাসের বৈশিষ্ট্য নির্দিষ্ট কোনো আকার নেই, আকৃতি নেই এবং দৃঢ়তাও নেই। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। এবার হচ্ছে দেখবো যে ঘাত কি। ঘাত হচ্ছে একটা রাশি। সেটা দেখে বুঝতে পারছি ঘাত একটা রাশি। এখন ঘাত বলতে বোঝায় একটি তল। এই একটি তলের ওপরে লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয়। কোনো একটি তলের ওপরে, কোনো ক্ষেত্রফলের ওপরে বা কোনো তলের ক্ষেত্রফলের ওপরে লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেইটাকেই বলা হয় ঘাত। তাহলে ঘাত বলতে বলকেই বোঝায়। তাহলে ঘাত কি ধরনের রাশি হবে? বল কি ধরনের রাশি? বল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ঘাতও হবে ভেক্টর রাশি। তাহলে ঘাত কি বললাম? যে কোনো তলের ওপরে, কোনো তলের কোনো ক্ষেত্রফলের উপরে লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেটাকে বলা হয় ঘাত। ঘাত হচ্ছে একটি ভেক্টর রাশি। এবার ঘাতের একক বলতে কি বুঝবো? ঘাত হচ্ছে বল, তাহলে বলের যা একক ঘাতের এককও সেম। সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন। তাহলে এদের মধ্যে সম্পর্ক আমরা জানি, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। পরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে চাপ। চাপটা কি? সরাসরি সংজ্ঞাতেই চলে আসি, তারপরে ব্যাপারটা নিয়ে বোঝাবো। চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। কোনো বস্তুর ওপর একক ক্ষেত্রফলে, তাহলে বল বাই ক্ষেত্রফল। এখানে আমরা অনেক ক্ষেত্রে আমরা বলি ঘাত বাই ক্ষেত্রফল, দুটোই সমান। কেন? ঘাত মানেই তো বল, ঘাতও তো এক টাইপেরই বল। তাহলে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকেই বলা হয় চাপ। সেটা একক ক্ষেত্রফলের ওপরে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কঠিন বস্তুর উপর হতে পারে, তরলের ওপর হতে পারে, গ্যাসের ওপর হতে পারে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, গ্যাসের বা তরলের নির্দিষ্ট আকার নেই তো? নির্দিষ্ট আকার নেই, তাহলে আমরা আকৃতি নেই, তাহলে আমরা তাদের একক ক্ষেত্রফল পাবো কি করে? একক ক্ষেত্রফল তরলের ক্ষেত্রে পাওয়া যাবে, কারণ তরলের সারফেসের ক্ষেত্রে পেতে পারি, বা তরলের সারফেস মানে তরলের উপরিতলের ক্ষেত্রে আমরা একক ক্ষেত্রফল পেতে পারি, বা তরলের মধ্যে যে কোনো একটা বিন্দুতে। এইটাই হচ্ছে আমাদের মেন আলোচ্য বিষয়, যে চাপ তরলের বা গ্যাসীয় পদার্থের মধ্যে, প্রবাহীর মধ্যে যে কোনো একটি বিন্দুতে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই বলা হয় ওই প্রবাহী বা ওই তরল বা গ্যাসীয় পদার্থের ওই বিন্দুতে চাপ। তাহলে আমরা এখানে কি জানলাম? চাপ মানে বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল।
যে কোনো বস্তুর ক্ষেত্রে। এবার আমি যদি বলি প্রবাহীর চাপ কী হবে, তখন আমি বলবো কোনো প্রবাহীর মধ্যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, প্রবাহী মানে আগেই বলেছি তরল বা গ্যাসীয় পদার্থ, তার মধ্যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে প্রতি একক ক্ষেত্রফলে যে ঘাত প্রযুক্ত হয় তাকে বলা হয়, বা যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় চাপ। তাহলে এখানে দেখছি কোনো পরিবাহীর মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দুকে ঘিরে প্রতি একক ক্ষেত্রফলে প্রবাহী দ্বারা প্রযুক্ত বলকেই ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে। প্রবাহী দ্বারা প্রযুক্ত বল, ঠিক আছে। এইবার হচ্ছে চাপের একক। চাপের একক হচ্ছে, চাপ মানে আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল, তাহলে 9 সেন্টিমিটার টু দি পাওয়ার -2 নিউটন মিটার টু দি পাওয়ার -2। আচ্ছা, তাহলে এই নিউটন পার মিটার স্কয়ার এটাকে বলা হয় পাস্কাল। তাহলে 1 পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার, নিউটন মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। এবার আমি চাইছি নিউটন মিটার টু দি পাওয়ার -2 সমান কত, 9 সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তা তোমরা এটা সহজেই বের করতে পারবে, কারণ আমরা জানি 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 টাইম বাই মিটার রয়েছে, মিটার স্কোয়ারকে আমি সেন্টিমিটারে আনতে গেলে কি করব, 100 দিয়ে মাল্টিপ্লাই করব, 10 টু দি পাওয়ার 5, 4, 10, 9 সেমি -2 হলো। এটা বোঝা গেল তাহলে, আশা করি। এবার আমি আসবো যে চাপ সম্বন্ধে কিছু নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা সবাই বাড়িতে দেখি ছুরিতে ধার করা হয়, কাঁচি বা বটি, সেগুলোতে ধার করা হয়। আচ্ছা, ধার করা মানে কি? ধার করা মানে হচ্ছে সেটাকে আরেকটু সরু করা, বা সেটাকে ভোঁতা থেকে একটু পাতলা করে দেওয়া, তাই তো। বা কোনো জিনিস যদি ভোঁতা থাকে তাকে একটু সুচালো করে দেওয়া, এটাকে ধার করা বলে। আচ্ছা, তাতে সুবিধা কি হয়? কোনো বস্তু ভোঁতা আছে, মোটা আছে, সেটাকে যদি আমি সুচালো করে দিই তাহলে সুবিধাটা কি হয়? আমি মনে করি এই বস্তুটাকে আমি একটা ছুরি দিয়ে কাটবো। ছুরিটা হচ্ছে এইরকম, এইটা দিয়ে এই বস্তুটাকে যদি আমি কাটতে চাই, ঠিক আছে, এটাকে কাটতে চাইছি, এইবার আমি এই বস্তুটাকে এই ছুরি দিয়ে কাটতে চাইছি, এইরকম একটা ছুরি। এইটা 1 নম্বর ছুরি, এটা 2 নম্বর ছুরি। তাহলে 1 নম্বর ছুরি দিয়ে বস্তুটাকে কাটবো, 2 নম্বর ছুরি দিয়ে কাটবো। আমি দেখছি যে কোন ছুরিটাতে কাটলে বেশি সুবিধা হবে, সহজে বস্তুটা কাটবে। তাহলে কি করে দেখব? তাহলে বস্তুটা এখানে কাটছে কেন? এর উপর বেশি বল প্রযুক্ত হচ্ছে, বেশি চাপ প্রযুক্ত হচ্ছে, তাই তো। আমরা জানি চাপ ইকুয়াল টু কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে এইখানে দেখি ক্ষেত্রফল বলতে কি, ছুরিটার সঙ্গে বস্তুটার যে অংশ লেগে আছে এটা হচ্ছে ক্ষেত্রফল। এখানে ছুরিটার ক্ষেত্রফলটা অনেক বেশি, তার জন্য এটা যখন বস্তুতে লাগবে তখন তার ক্ষেত্রফলটাও বাড়বে, মানে এদের কন্ট্যাক্ট এরিয়া, স্পর্শ দিয়ে যে ক্ষেত্রফলটা হবে সেটা বাড়বে। তাহলে ক্ষেত্রফল বাড়লে আমি যতই বল, একই পরিমাণ বল প্রয়োগ করলে চাপের পরিমাণ কমে যাবে। যা বল প্রয়োগ করব, ক্ষেত্রফল যদি বাড়তে থাকে তাহলে চাপ কমে যাবে। তাহলে এই বস্তু দিয়ে একে কাটতে গেলে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে চাপটা বাড়ানোর জন্য, যেহেতু ক্ষেত্রফল বেশি। কিন্তু আমি যদি একটা সরু বস্তু নিই, সেটা দিয়ে যদি এটাকে কাটতে চেষ্টা করি, তাহলে তার ক্ষেত্রফলটা কম হওয়ার জন্য চাপটা বেশি হবে, অল্প বল প্রয়োগ করলে হয়ে যাবে। এই জন্যই কোনো বস্তুকে ধার দেওয়া হয়। ধার দেওয়া মানে তার ক্ষেত্রফলটা কমানো হয়। যে অংশে দিয়ে আমি কাটবো বা যে অংশে আমি ব্যবহার করব কাটার কাজে, সেই অংশের ক্ষেত্রফলটা কমে দেওয়া হয়। এই ব্যাপারটা বোঝা গেল। এরপর হচ্ছে আমাদের কোনটা খুব ইজি হবে, 1 পায়ে দাঁড়ানো না 2 পায়ে দাঁড়ানো?
অবভিয়াসলি তোমরা বলবে এক পায়ে দাঁড়ানো, এই দু পায়ে দাঁড়ানো, কারণ এক পায়ে দাঁড়ালে আমরা ব্যালেন্স পাবো না। আচ্ছা, ব্যালেন্সের কথাটা যদি আমি ছেড়েই দিই, অনেকে এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স করতে পারে, ব্যালেন্সের কথাটা আমি ছেড়েই দিলাম। আমি ভাবছি যে কোনটাতে আমাদের পায়ের ওপরে বেশি এফর্ট পড়বে, বেশি ভার মনে হবে পায়ের ওপরে, মনে হবে যেন পায়েরটা খুব কাজ করছে বা পাটায় খুব কষ্ট হচ্ছে, এক পায়ে দাঁড়ালে না দু পায়ে দাঁড়ালে। তোমরা বলবে তো যে এক পায়ে দাঁড়ালে বেশি কষ্ট হবে। এটার কারণ কি? কারণ যখন আমরা দু পায়ে দাঁড়াচ্ছি, আমাদের দেহের যে বলটা, দেহের যে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এই যে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এই যে বলটা, সেটা একটা পায়ের, দু পায়ের তালুর যে ক্ষেত্রফলটা, দুটো পায়ের তালুর ক্ষেত্রফলটা বেশি, তার উপর দিয়ে যাচ্ছে। অর্থাৎ বল মানে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এই যে বলটা, ক্ষেত্রফলটা বেশি হওয়ার জন্য আমাদের পায়ের উপরে চাপ কম পড়ছে, কিন্তু এক পায়ে দাঁড়ালে এই ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, চাপ বেশি পড়ছে পায়ের উপরে। ঠিক আছে? আচ্ছা, তোমরা ছোটবেলাতে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাড়িতে মা বা ঠাকুমারা কি করতেন, যে ডিম, সেদ্ধ ডিম, একটা সরু একটা সুতো নিতেন, সুতো নিয়ে সেদ্ধ ডিম সুতোতে দিয়ে অর্ধেক করতেন, যদি অর্ধেক করতে হতো, তাই তো? আমি সরু সুতোর জায়গায় মোটা সুতো নিলে কি হবে? এখন তোমরা উত্তরটা বলতেই পারবে, তাই তো? সরু সুতোর জায়গায় মোটা সুতো নিলে কি ডিমটা অর্ধেক করা যাবে? ডিমটা অর্ধেক করা যাবে না, কারণ মোটা সুতো নিলে তার ক্ষেত্রফল বেড়ে যাবে, চাপ কমে যাবে, তাহলে ডিমের উপর চাপ কম পড়বে, অর্ধেক করতে পারবো না। ঠিক আছে? আমরা একটা যদি রাস্তাতে যদি একটা পাথর পড়ে থাকে, সেটা যখন আমাদের পায়ে, আমাদের খালি পায়ে যদি আমরা হাঁটি, তাহলে আমাদের পায়ে লাগে, কিন্তু পাথরের তৈরি রাস্তা দিয়ে, পাথরের যদি রাস্তা দিয়ে আমরা অনায়াসে হেঁটে যেতে পারি, সেটাও এই চাপ আর ক্ষেত্রফল বৃদ্ধি কমের উপর দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। এবার আমরা আসবো তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ, ঠিক আছে? তাহলে আমি একটা তরল করলাম, এখানে একটা ক্ষেত্রফল, অনুভূমিক তলে আমরা একটা ক্ষেত্রফল কল্পনা করেছি, যার মানে ক্ষেত্র কল্পনা করেছি অনুভূমিক, যার ক্ষেত্রফল হচ্ছে এ। এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, ক্ষেত্রফল এ। এখান থেকে এটার উচ্চতা হচ্ছে এইচ, তরলের ঘনত্ব হচ্ছে রো, এইটা আমি ধরে নিলাম। এখন চাপ বার করব। চাপ বার করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? চাপ মানে বল বাই ক্ষেত্রফল, তাই তো? তাহলে আমি বলটা বার করি। এই বিন্দুতে, পি বিন্দুতে রো, এটা, আচ্ছা, এটা পির জায়গায় আমি অন্য কিছু ধরলাম, বি বিন্দু ধরলাম, হ্যাঁ, তাহলে এটা রো। বি বিন্দুতে প্রযুক্ত বল, বি বিন্দুতে প্রযুক্ত বল, বল মানে কি? বস্তুর ভর। ভর কি পাবো? এ ইন্টু এইচ, এইটা হলো আয়তন, ইন্টু ঘনত্ব, তাহলে এটা পুরোটা কি হয়ে গেল? ভর। এইটুকুটা ছিল আয়তন, এইটুকুটা ছিল আয়তন, এই রো দিয়ে যখন গুণ করলাম পুরোটা হয়ে গেল ভর। এর সঙ্গে আমি বস্তুর ভর হয়ে গেল, ভরের সঙ্গে আমি যদি জি গুণ করি, অভিকর্ষ ত্বরণ, তাহলে কি হবে? এম ইন্টু জি, বস্তুর বল হয়ে গেল, এটা প্রযুক্ত বল। এই বিন্দুতে প্রযুক্ত বলটা পেয়ে গেলাম। এবার তাহলে চাপ কি করে পাবো? এ ইন্টু এইচ ইন্টু রো ইন্টু জি ডিভাইডেড বাই এ, ক্ষেত্রফল। তাহলে চাপ ইকুয়াল টু এইচ রো জি হয়ে গেল। তাহলে কোনো তরলের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, যে কোনো বিন্দুতে চাপের ফর্মুলা আমরা পেয়ে গেছি, তরল স্তম্ভের উচ্চতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ।
তাহলে আমরা কি দেখলাম, তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তার উচ্চতার উপর নির্ভর করে, তরল স্তম্ভের উচ্চতার উপরে। তো এই বিন্দুর উপরে উচ্চতাটা যত বাড়বে তত চাপটা বাড়বে, তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়বে। ঠিক আছে, এই দুটো হচ্ছে তরলের ধর্ম। আচ্ছা, এরপরে আসছে তরলের চাপের প্রকৃতি। তরলের চাপের প্রকৃতি, তরলের চাপ কি কি প্রকারের হয়, বৈশিষ্ট্য বা প্রকৃতি। তাহলে কি হচ্ছে, তরলের মধ্যে কোনো একটি স্থির তরলের মধ্যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে চাপ সব দিকে সমান হয়। ফার্স্ট পয়েন্ট, স্থির তরলের কোনো নির্দিষ্ট বিন্দুতে চাপ সব দিকে সমান হয়। চাপ এই দিকে যেমন সমান হবে, এই দিকেও সমান, এর দিকেও সমান, সব দিকে চাপ। মানে এই বিন্দুটাই আমি এইদিকে দেখলাম নির্দিষ্ট তলে, এই বিন্দুতে চাপ সব দিক দিয়ে সমান, নিচ দিয়ে ওপর দিয়ে যেখান দিয়ে করি না কেন, স্থির তরলের মধ্যে কোনো একটা বিন্দুতে তরল সব দিক দিয়ে সমান চাপ প্রয়োগ করে। হয়ে গেল। 2 নম্বর বলছে, এই একটা আমি স্থির তলের মধ্যে একই অনুভূমিক তলে এই একটা আমি তল কল্পনা করেছি। এই অনুভূমিক তলে এই বিন্দুতে যা চাপ হবে এই বিন্দুতে চাপ একই হবে, এই বিন্দুতে চাপ একই হবে, কারণ উচ্চতা একই থাকছে, চাপটা সেমই হবে। একই তলে অবস্থিত, আমি যদি বলি এই বিন্দুটা ধরলাম, এইখানে 3টে বিন্দু নিলাম, এই বিন্দুগুলো যদি একই তলে অবস্থিত হয় তাহলে প্রত্যেক বিন্দুতে চাপ সমান হবে। 2 নম্বর গেল, একই স্থির তরলের মধ্যে একই তলে অবস্থিত কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে চাপ সর্বদা সমান। 3 নম্বর বলছে, কোনো তরলের মধ্যে যদি গভীরতা বাড়ে চাপও বাড়ে। এটা আমি বললাম একটু আগে, গভীরতা এবং তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়ে। ঠিক আছে, এই হচ্ছে তরলের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য হলো। এইবার আমি দেখি, আমি এটা ঢাকা দেওয়ার পাত্র ধরেছিলাম, আচ্ছা বাদ দিচ্ছি। এবার নতুন একটা এক্সাম্পল ধরছি। এটা তরল স্তম্ভ রয়েছে, তরল রয়েছে, এর এই বিন্দুতে আমি চাপটা দেখব, এই বিন্দুতে, এইটা হচ্ছে এই উচ্চতা, এইটা ফাঁকা রয়েছে। তাহলে আমি এই বিন্দুতে যদি চাপ মাপতে যাই তাহলে আমি কি করব, এইটা ঢাকা থাকা অবস্থায় কি করব, এটা ফাঁকা থাকা অবস্থায় কি করব। একই পাত্র দুটো আরেকবার রেখেছি, দুটো একই পাত্র আঁকছি আমি, একই পাত্র মনে করে নিতে হবে। এটা এইচ, এটা ফাঁকা আছে, চাপটা তাহলে কি করে বার করবো, তাই তো? তাহলে পার্থক্যটা কি হবে, এই ক্ষেত্রে যখন আছে, এই ক্ষেত্রে যখন আছে তখন কি হবে, তাহলে ঘনত্ব রো, তাহলে চাপ হচ্ছে এইচ রো জি। এই ক্ষেত্রে চাপ কি হবে, এইচ রো জি, এই এইচ। কিন্তু এখানে যেহেতু ঢাকা দেওয়া, এখানে ঢাকা দেওয়া নেই, মানে তরল কানায় কানায় পূর্ণ আছে, ভিতরে কোনো তেমন বাতাস নেই, নেই বললেই চলে। তাই যদি ঢাকা দেওয়া নেই, উইদাউট লিড, তাহলে কি হচ্ছে, তখন উপরে বায়ুস্তম্ভ চাপ দিচ্ছে, বায়ুস্তম্ভ চাপ দিচ্ছে। তাহলে বায়ুস্তম্ভ চাপ দিলে বায়ুমণ্ডলের চাপ আছে, বায়ুর চাপ। এইটা হচ্ছে খোলা পাত্রে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ। এবার আসছি সমুচ্চশীলতা ধর্ম। জল সমেত বিভিন্ন তরলের সমুচ্চশীলতা ধর্ম আছে। মানে এইরকম একটা যদি আমি নল মনে করি, সেই নলের মধ্যে যদি আমি জল ঢেলে দিই, অনেক কটা বিভিন্ন আকৃতির নল নিয়ে তৈরি, এর মধ্যে আমি যদি জল ঢালি দেখা যাবে যে জলটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত প্রত্যেক নলে আছে। যদিও প্রত্যেক নলে জলের পরিমাণ কম, নলের আকৃতি আকার বিভিন্ন আছে, তাই জন্য প্রত্যেক নলে জলের পরিমাণ বিভিন্ন হয়। তাই সত্ত্বেও আমরা দেখব যে নলগুলো সবারই তার উচ্চতা মেনটেন করেছে। এই যে জলের এই ধর্মকে বলা হয় সমুচ্চশীলতা ধর্ম। আছে, আচ্ছা, এই উচ্চতাটা তাহলে মেনটেন করলো কেন? কারণ তরলের একটা ধর্ম আছে, তরল চাপ সমান রাখতে চেষ্টা করে সব দিকে। জল তার চাপ সব দিকে সমান রাখতে চেষ্টা করে।
তাহলে এই যে চাপটা কিসের উপর নির্ভর করে? শুধু জল না, তলপথই চাপ সমান রাখার চেষ্টা করে। চাপটা নির্ভর করে তরলের উচ্চতার উপরে, তরলস্তম্ভের উচ্চতার উপরে, তরলের ঘনত্বের উপরে। এখানে তরলের ঘনত্ব পাল্টাচ্ছে না, একই তরল যেহেতু, তাই চাপটা নির্ভর করবে তরলের উচ্চতার উপরে। তাহলে উচ্চতা সব জায়গায় সমান, ওই জন্য উচ্চতা সব জায়গাতে এই কারণেই সমান করা হয়েছে, সমান হয়ে গেছে। এই যে ধর্মটা বললাম, এই ধর্মটা হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। তাহলে সমোচ্চশীলতা ধর্ম মেন কারণ কি সমোচ্চশীলতা ধর্ম দেখানোর? যে চাপ সমান রাখা। চাপ সমান রাখা হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম দেখানোর মেন কারণ। এবারে সমোচ্চশীলতা ধর্মের কিছু ব্যবহার দেখি। সমোচ্চশীলতা ধর্মের ব্যবহার প্রয়োগ করে আমরা এই বিভিন্ন উঁচু শহরের জল সরবরাহ ট্যাঙ্কি থেকে বিভিন্ন বাড়িতে জল সরবরাহ হয়। আমরা দেখব যে শহরের জল সরবরাহের ট্যাঙ্কি যেটা, সেটা শহরে যা বাড়ি আছে তার থেকে অনেক উঁচুতে হয়, জলটা ওই উঁচুর থেকে থাকে। তাহলে জলের যে ট্যাঙ্কিতে যে জলটা উঁচুতে থাকে, এবার ওই জলটা যখন পাইপ লাইন দিয়ে এসে যখন বিভিন্ন বাড়িতে যাচ্ছে, তখন জলটা সেই উচ্চতাটা বজায় রাখার চেষ্টা করে। উচ্চতা বজায় রাখার চেষ্টা করার জন্য জল ওই বাড়িতে, বহুতল বাড়িতেও 3 তলা 4 তলাতেও উঠতে পারে। যদি ওই উচ্চতাটা কমে যায়, ট্যাঙ্কি যদি ছোট করা হতো, আমাদের যে জল সরবরাহের ট্যাঙ্ক, সেগুলো যদি ছোট করা হতো, তাহলে কিন্তু বহুতল বাড়িতে যে ছাদে যে ট্যাঙ্কি থাকে সেখানে গিয়ে পৌঁছাবে না। আমরা দেখেছি যে বাড়িতে ছাদের ট্যাঙ্কিগুলো ম্যাক্সিমাম সব ছাদে থাকে, ছাদের ট্যাঙ্কিতে গিয়ে জল পৌঁছাতো না। তাহলে জল সরবরাহ হচ্ছে সমোচ্চশীলতা ধর্মের জন্য। সমোচ্চশীলতা ধর্মের আর একটা হচ্ছে আমরা যদি জল ঢালু জায়গায় ছেড়ে দিই, তাহলে জল কি হবে? উপর থেকে নিচে নামবে। বলবে তো এটা সবাই বলবে যে অভিকর্ষের টানে নামে। ঠিক আছে, অভিকর্ষের টানে নামে, তেমনি তার সমোচ্চশীলতা ধর্ম এখানে কাজ করে, উচ্চতাটা সমান রাখতে চেষ্টা করে। ঠিক আছে, তাহলে আজকে এই তরলের চাপ পর্যন্ত করানো হলো। পরের দিনকে আমরা বায়ুমণ্ডলের চাপ থেকে শুরু করব।